আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব ইন্ডেক্স নিয়ে, এবং ইন্ডেক্সের পাশাপাশি অন্যান্য শেয়ার নিয়েও চেষ্টা করব যে আলোচনা করার জন্য। তো আমরা যদি দেখি, লাস্ট আমাদের যে ক্যান্ডেলটা সবচেয়ে নেগেটিভ ছিল 28 মে লাস্ট নেগেটিভ ক্যান্ডেলটা ক্লোজিং ছিল নিয়ার অ্যাবাউট আপনার 4620-এর কাছাকাছি, অর্থাৎ 4600টাকে টাচ করছে। এবং পরবর্তী 29শে মে সেটাকে সেই জায়গা থেকে পজিটিভ দাঁড়াতে ফিরে, এবং আস্তে আস্তে মার্কেট এই পর্যন্ত 4620 থেকে মার্কেট এখন 5068 পয়েন্ট, অর্থাৎ প্রায় 450 পয়েন্টের মতো মার্কেট আমরা পজিটিভ দেখতে পেলাম বিগত জুন এবং জুলাইয়ের আজকে 11 তারিখ। সো এই পর্যন্ত আমরা মার্কেটে 450 পয়েন্টের আপ দেখতে পেলাম। সেই সাথে আমরা দেখতে পেলাম যে মার্কেটের এই সেক্টরের সাথে অন্যান্য শেয়ারগুলোও বেশ পজিটিভ ছিল, তার মধ্যে ব্যাংক সেক্টরটা অন্যতম। তো আমি ব্যাংক সেক্টর নিয়ে একটু পরে আলোচনা করবো। প্রথমে আমি চেষ্টা করবো যে ডিএসসি ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে একটা মতামত দেওয়ার জন্য। সো ডিএসসি ইন্ডেক্সে আপনি দেখেন, যদি ইএমএ ক্রসটা দেখেন, তাহলে ইএমএ ক্রসটা দেখতে পারবেন যে নিয়ার অ্যাবাউট 840-এর কাছাকাছি, 4840-এর কাছাকাছি ইএমএ ক্রসটা কনফার্মেশন দিছে যে মার্কেট উইল গো আপ। অর্থাৎ 200 পয়েন্ট পরে সর্বনিম্ন থেকে 200 পয়েন্ট উপরে যাওয়ার পরে মার্কেটে কনফার্মেশন আসছে যে মার্কেট ইজ গোয়িং আপ। এর আগের পূর্ববর্তীতে যদি দেখেন, ইএমএ ক্রসটা এই জায়গায় নেগেটিভ হয়। তো ইএমএ ক্রসটা 5200 পয়েন্টের কাছাকাছি আসার পরে মার্কেটে নেগেটিভ হয়, এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখছেন 5000 থেকে 4600 পয়েন্টে চলে আসে, অর্থাৎ 400 পয়েন্ট এই জায়গা থেকে 5200 থেকে প্রায় 600 পয়েন্টের মতো মার্কেটে একটা বড় একটা কারেকশন করে। সো এই জায়গা থেকে মার্কেট আস্তে আস্তে টুকটুক করে উপরের দিকে উঠতেছে। তো এতে কারা কারা বেনিফিটেড হচ্ছে, তার মধ্যে বেনিফিটেড হওয়ার মধ্যে আমি মনে করি যে অন্যতম একটা স্টক হচ্ছে ব্র্যাক ব্যাংক। ঠিক আছে, ব্র্যাক ব্যাংকের যদি আপনি চার্টটা দেখবেন যে বিগত সর্বনিম্ন যদি আসে, সর্বনিম্ন 45 টাকার কাছাকাছি আসছিল। এই জায়গায় আসার পিছনেও তার একটা কারণ ছিল, সে 12% স্টক 12% স্টক ডিভিডেন্ড এবং 12.5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, যার জন্য এই প্রাইস কারেকশনটা করছে বা অ্যাডজাস্টমেন্ট করছে, যেটাকে সঠিকভাবে বলা হয়। যদি এই জায়গা থেকে দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত উপরে গেছে, এই জায়গা থেকে যদি দেখেন 45 টাকায় যারা কিনছিল বা 46 টাকায় যারা কিনছিল, এই পর্যন্ত তারা অলমোস্ট 30%-এর মতো একটা ক্যাপিটাল গেইনে আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই জায়গা থেকে অনেকবারই বলছি যে এটা একটা ফান্ডামেন্টাল স্টক। তার প্রাইসটা হয়তো বা এই জায়গায় 46 টাকায় আসবে, বাট 46 টাকায় আসার পরে সে অবশ্যই তার পূর্ববর্তী যে রেঞ্জ আছে 52-53, এই 53 টাকা টাচ করবে। যদি মার্কেটের ইন্ডেক্স যদি আপ না হইতো, তারপরেও এই জায়গাটা আমরা পেয়ে যেতাম। আর যেহেতু মার্কেট পজিটিভ আছে, সো মার্কেটে পজিটিভ থাকার জন্য এটা আরেকটা পজিটিভ সাইড নেওয়ার চেষ্টা করছে, এবং সেই আমাদের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশার চেয়ে আরও বলা যায় যে আরও 10-15% বেশি রিটার্ন জেনারেট করে দিছে। এখন সামনের দিনগুলোতে কী হবে যদি দেখার চেষ্টা করি, আমি উইকলি চার্টে যদি দেখার চেষ্টা করি, উইকলি চার্টে যদি দেখার চেষ্টা করি, নিয়ার অ্যাবাউট 59 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স একটা আছে। যদি এই রেজিস্ট্যান্সটাকে 59 টাকাটাকে আগামী সপ্তাহে যদি ভালোভাবে ব্রেক করতে পারে, তাহলে এই স্টকটা কোথায় যাবে, কোথায় গিয়ে শেষ হবে, সেটা আমরা মান্থলি চার্টে দেখতে হবে। ঠিক আছে,
তাহলে আমরা মেইন যেই কনসার্ন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 59 টাকা একটা ভালো একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। সো এই জায়গায় কিন্তু এখন এন্ট্রি নিলে বেশ ঝুঁকির মধ্যে থাকে। এই সময়টা এন্ট্রি নেওয়ার সময় না। অনেকে দেখবেন যে ব্র্যাক ব্যাংকে বেশ ভালো পারফরমেন্স করতেছে, এর জন্য হয়তোবা নতুন করে ঢোকার চিন্তা ভাবনা করতেছে। নিয়ার অ্যাবাউট আপনি 60 টাকার কাছাকাছি ঢুকলেন, পরবর্তীতে দেখলেন যে স্টকটা একটু কারেকশন করছে, তখন আপনি বলবেন যে ভাই আপনি তো বলছেন যে স্টকটা অনেক বেশি ভালো পারফরমেন্স করতেছে, আমি কিনলাম, এখন আটকে গেলাম কেন? সো আটকে যাওয়ার কারণটা হচ্ছে যে বর্তমানে যেই জায়গায় আছে সেই জায়গা যদি দেখেন 2016 সালে যদি দেখেন, 16 সালে আপনার এই জায়গাটাতে 16 সালে যদি দেখেন স্টকটা নিয়ার অ্যাবাউট কত টাকা থেকে রান করছে, 24 টাকা থেকে। 24 টাকা থেকে সে আস্তে আস্তে বাড়তে বাড়তে কত পর্যন্ত গেছে, 63 টাকা পর্যন্ত। দেন এই জায়গায় সাপোর্ট একটা নিচ্ছে, দ্যাটস মিন এই জায়গায় 2016 সালে একটা সাপোর্ট জোন ছিল। পরবর্তীতে মার্কেট অনেক উপরে উঠে 100 টাকা পর্যন্ত টাচ করে, পরে আস্তে আস্তে কারেকশন শুরু হয়। অর্থাৎ যারা প্রফিট টাকার তারা প্রফিট টেক করে ফেলে, এবং সেই সাথে মার্কেটটা আস্তে আস্তে নিচের দিকে আসে। দেখবেন এই জায়গায় আসে ইএমএ যে ক্রসটা আছে সেটা কিন্তু ঘটে, এবং তার পরবর্তীতে আমরা স্টকটাকে আবার 29 টাকায় দেখতে পাই 2020 সালে, ঠিক আছে। সো এই জায়গায় ফান্ডামেন্টাল বিষয়টা কি? এই জায়গায় ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে স্টকটা তার জীবন দশায় এই পর্যন্ত 3বারের মতো তার লো প্রাইসটাকে টাচ করছে, ঠিক আছে। তার লো প্রাইসটাকে টাচ করছে। প্রথমত তার ছিল এই জায়গায় নিয়ার অ্যাবাউট 22 টাকা, সম্ভবত 22 টাকার কাছাকাছি ছিল স্টকটা। যদি অ্যাকুরেটলি বলি তাহলে 24 টাকার কাছাকাছি ছিল। তার পরবর্তীতে স্টকটা 29 টাকা আসে, এবং এইবার সর্বনিম্ন পর্যন্ত আসে সে 33 টাকার কাছাকাছি, এবং এর চেয়ে কিন্তু আর নিচের দিকে যায় নাই। হ্যাঁ, এখন যদি কারেকশন করে স্টকটা নিচের দিকে আসার সম্ভাবনা আছে, বাট এইরকম সম্ভাবনা নেই যে এটা আবার 33 টাকায় চলে আসবে, ঠিক আছে। সো এই জায়গায় আমাদেরকে ওয়েট করা উচিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন 2016 সালে যেই জায়গায় সাপোর্ট নিয়েছিল সেই জায়গায় 2019 সালে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে অনেকবার, অনেকগুলো ক্যান্ডেল আছে, বাট সাপোর্ট নিতে পারে নাই। ফলশ্রুতিতে সে তার যে বটম সাপোর্ট আছে, বটম সাপোর্টে সে সাপোর্ট পায়, এবং পরবর্তীতে স্টকটা আবার উপরের দিকে ওঠার চেষ্টা করে। তার যে পূর্ববর্তী দুই জায়গায় সাপোর্ট করছিল, সো ওই সাপোর্টটাকেই সে পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, এবং ফলশ্রুতিতে দেখতে পাবেন যে যখনই 60 টাকার কাছাকাছি গেছে, স্টকটা আস্তে করে নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। এখন এর আগেও, অর্থাৎ 2024 সালে আমরা দেখতে পাচ্ছিলাম যে একবার নিয়ার অ্যাবাউট 57-58 টাকা পর্যন্ত গেছে, বাট ওইটাকে টাচ করতে পারে নাই। তো এইবার সম্ভাবনা আছে, যেহেতু মার্কেট দ্বিতীয়বার বুল ডানের মাধ্যমে সেইটাকে ব্রেক করতে যাচ্ছে, আশা করি এটাকে সে ব্রেক করতে পারবে, আমরা আশা রাখি। আমরা 70% আশা আছে যে মার্কেটটা 60 টাকার উপরে ক্রস হবে, এবং 60 টাকাকে সে হয়তোবা 60 থেকে 65 টাকার মধ্যে সে আগামী 1-2 সপ্তাহ সে ঘুরপাক খাবে। পরবর্তীতে এটাকে ব্রেক করে সে তার আবার পূর্ববর্তী নির্ধারিত লক্ষ্যের দিকে চলে যাবে। পরবর্তী নির্ধারিত লক্ষ্য যদি বলি, আমি নিয়ার অ্যাবাউট 78, 79, 80 এই জোনটাকে আমি মনে করি, এবং পরবর্তীতে 100 টাকার জুনেও যাওয়ার সম্ভাবনা আছে। তো যদি এটাকে সাকসেসভাবে কভার করতে পারে তাহলে এটা ভালো একটা পারফরমেন্স করবে। তাছাড়া যদি আরএসআই দেখেন, আরএসআই 70-এর কাছাকাছি, যখনই 70-এর কাছাকাছি যায় দেখা যায় যে এটাতে একটা নেগেটিভনেস আসে, বাট যখন ঝুঁকিটা বেশি থাকে তখনই প্রফিটের পরিমাণটাও বেশি থাকে। সো এটাও মাথায় রাখতে হবে। তো চলেন এই ব্যাংকের পাশাপাশি আমরা আরেকটা ব্যাংক নিয়ে আলোচনা করব। তো ব্র্যাক ব্যাংকের কথা আসলে আমি আরেকটা
ব্যাংকের কথা এই জায়গার মধ্যে এন্ট্রি করতে চাই। তো ব্র্যাক ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ডাটা বা ফাইন্যান্সিয়াল যে রিপোর্টটা আছে, সেই জায়গায় যেই গত বছর যে পরিমাণ ইপিএস দেখাইছে তার চেয়ে কিন্তু সিটি ব্যাংকের ইপিএসের পরিমাণটা বেশি ছিল। তার চেয়ে কিন্তু দুঃখিত, তার চেয়ে কিন্তু সিটি ব্যাংকের ইপিএসটা বেশি ছিল। সো ইপিএসের ভালো হওয়ার পরেও সিটি ব্যাংকে আমরা তেমন একটা পারফরমেন্স ব্র্যাক ব্যাংকের তুলনায় পারফরমেন্সটা কম ছিল। যদি দেখি সিটি ব্যাংকের তার কত পার্সেন্ট বটম থেকে উপরের দিকে উঠছে, তো আমরা প্রাইসটাকে আমরা দেখবো নিয়ার অ্যাবাউট 29 তারিখ। ঠিক আছে, আমাদের মার্কেট যখন 29 তারিখ পর্যন্ত সে কারেকশন করছে এবং সে সর্বনিম্ন 18 টাকা পর্যন্ত যায়, সেই জায়গা থেকে এখন পর্যন্ত 18% মতো সে একটা প্রফিট জেনারেট করে দিছে। তার মানে ব্র্যাক ব্যাংক যে জায়গায় 28% দিছে, সেই জায়গায় সিটি ব্যাংকের রিটার্ন হচ্ছে সেই জায়গায় সিটি ব্যাংকের রিটার্ন হচ্ছে 18%। তো সিটি ব্যাংকের এখনও অনেক জায়গা আছে, নিয়ার অ্যাবাউট সে 23 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। 23 টাকা পর্যন্ত যদি স্টক যেতে পারে তাহলে তার 27-28% হয়ে যায়। আচ্ছা, এই জায়গায় যেহেতু আমি ব্যাংক সেক্টরের একটা অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি, সেই সাথে আমি বলতে চাই যে দেখেন এই জায়গায় কিন্তু সিটি ব্যাংকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে নিয়ার অ্যাবাউট 21 টাকা 40 পয়সা বা 50 পয়সা আসার পরে একটা সেল প্রেশার কিন্তু এই জায়গার মধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে। বাট সো এই জায়গায় কিন্তু এক পার্টি আছে যারা মান্থলি চার্টে যদি দেখার চেষ্টা করি, 2016 সালে ওই স্টকটার মতো ব্র্যাক ব্যাংকের মতোই সিটি ব্যাংক নিয়ার অ্যাবাউট 15 টাকার কাছাকাছি অনেক দিন এই লতে ছিল। দেন মার্কেটে এটা কিন্তু 15 টাকার স্টকটাই জুলাই মাসের 2015 সালের জুলাই মাসে যেটা 15 টাকা 16 টাকা ছিল, সেটাই কিন্তু 2017 সালের অক্টোবর মাসে, অর্থাৎ 2 বছরের ব্যবধানে 55 টাকার কাছাকাছি চলে যায়। অর্থাৎ অলমোস্ট 4 গুণ রিটার্ন কিন্তু জেনারেট করে দেয় 2 বছরের মধ্যে। পরবর্তীতে দেখা যায় যে স্টকটা হিউজ একটা কারেকশন করে 55-56। যদি পূর্ববর্তী স্টক অর্থাৎ ব্র্যাক ব্যাংকে আমি দেখেছিলাম যে এই সময় ব্র্যাক ব্যাংকটা ছিল প্রায় 115-16 কাছাকাছি, আর সিটি ব্যাংক ছিল 56-57 তার সর্বোচ্চ। তো এই সর্বোচ্চ যদি দুইটাকে আমি একটু রিলেশনশিপে আনতে চাই, দুইটার মধ্যে কিন্তু দেখা যাবে যে অর্ধেক, অর্থাৎ যখন সিটি ব্যাংক 55 টাকা ছিল তখন ব্র্যাক ব্যাংকটা 110 টাকা বা 12 টাকা এইরকম রেঞ্জে ছিল। সো একটা ব্র্যাক ব্যাংক সমান আমি এটা আশা করতে পারি যে সিটি ব্যাংকের দুইটা শেয়ার সবসময় অ্যাভেলেবেল থাকে। তো সর্বনিম্ন যদি এই জায়গায় দেখেন সিটি ব্যাংক 17 টাকা বা 16.5 টাকার কাছাকাছি ছিল। তো পূর্ববর্তী স্টকে ব্র্যাক ব্যাংকে আমরা দেখতে পাই যে সর্বনিম্ন 33 পর্যন্ত আসছিল, অর্থাৎ 33 টাকার অর্ধেক কিন্তু 16.5 টাকা বা 17 টাকা এইরকম রেঞ্জে পড়ে। কিন্তু ব্র্যাক ব্যাংক তার সিটি ব্যাংক তার সর্বোচ্চ পরবর্তীতে 30 টাকার কাছাকাছি পর্যন্ত সর্বোচ্চ ওঠে, আর ব্র্যাক ব্যাংক তার 60 টাকার কাছাকাছি উপরের দিকে যায়। তো এই জায়গায় কিন্তু দুইটাই। আবার যদি অন্যদিকে দেখেন, সিটি ব্যাংকের একটা শেয়ারের ইপিএস গত বছর ছিল 7.5 টাকা, বাট ব্র্যাক ব্যাংকে ছিল 60 টাকার কাছাকাছি। ঠিক আছে, ইপিএস কিন্তু দুইটারই সমান, বাট শেয়ার প্রাইসটা সিটি ব্যাংকের একটু কম আর ব্র্যাক ব্যাংকের একটু
বেশি বেশি থাকার কারণ হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে ফান্ডামেন্টাল বলতে তার শক্তি আছে, অবশ্যই শক্তি আছে, যেহেতু তার একটা বিকাশ একটা অঙ্গ সংগঠন আছে, সাবসিডিয়ারি কোম্পানি একটা আছে। তাছাড়া বিকাশে প্রচুর পরিমাণে এখন লেনদেন হচ্ছে, নগদের অনুপস্থিতিতে বিকাশ হিউজ পরিমাণে চার্জ নিতেছে। সো এই দিক থেকে ব্র্যাক ব্যাংক একটা এক্সট্রা বেনিফিটেড হচ্ছে। যদি আমি বলি যে হ্যাঁ, ব্র্যাক ব্যাংক কিছু অপরচুনিটি পাচ্ছে। তাছাড়া ব্র্যাক ব্যাংকের পাবলিক হোল্ডিং নিয়ার অ্যাবাউট 7-8%, কিন্তু সিটি ব্যাংকেরও পাবলিক হোল্ডিং আস্তে আস্তে কমতেছে। ইনস্টিটিউট এবং ফরেনার বাই করার চেষ্টা করতেছে। সো সিটি ব্যাংকও ভালো পারফরমেন্স করবে, তবে সিটি ব্যাংকের নিয়ার অ্যাবাউট 23 টাকা পর্যন্ত যাবে, যেটা এখনও যেতে আরও 10% বাকি আছে। সো 23 টাকার কাছাকাছি যাবে। দেন এই জায়গা থেকে যদি ব্র্যাক ব্যাংক দেখা যায় যে ব্র্যাক ব্যাংক কিন্তু অলরেডি তার 60 টাকার কাছাকাছি চলে গেছে। সো এখন ব্র্যাক ব্যাংক আর সিটি ব্যাংকের পাওয়ার ইস্টু হচ্ছে অলমোস্ট, যদি আমি বলি 3:1, অর্থাৎ 3টা সিটি ব্যাংক আর একটা ব্র্যাক ব্যাংকের সমান। ঠিক আছে, 3টা সিটি ব্যাংকের সমান একটা ব্র্যাক ব্যাংক। আবার যদি ডিভিডেন্ডের দিকে চিন্তা করলে সিটি ব্যাংকটাই বেস্ট। সিটি ব্যাংক ইজ বেস্ট ফর ডিভিডেন্ড। আর ক্যাপিটাল গেইনের যদি চিন্তা করেন তাহলে ব্র্যাক ব্যাংকই বেস্ট। তো আশা করি ভালো লাগছে ভিডিওটা সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।